প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে চলতরিতের সেকেন্ড ক্লাস। সবাই, আমি এখন হোয়াইট বোর্ডে যা লিখবো তা লিখো। লেখো রোধের ক্ষেত্রে রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হলে রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হলে সমান্তরাল সমবায়ে যুক্ত হলে সমান্তরাল সমবায়ে যুক্ত হলে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। রোধের মান সমান হলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র হবে NR, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র হবে R/N। একটাকে তুমি যদি আরেকটা দিয়ে ভাগ দাও N²। এখানে Nটা হলো রোধের সংখ্যা। মনে করো প্রশ্নে বলল দুটি সমমানের রোধ, দুটি N এর মান 2, বলল 5 ওহমের 3টি রোধ। কয়টি? 3টি। N এর মান কত হবে? 3। রোধের মান সমান হলে এই সূত্রগুলো ইউজ করলেই চলবে। শ্রেণী সমবায়ে যুক্ত হলে রোধের মান বৃদ্ধি পায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত হলে রোধের মান হ্রাস পায়। শ্রেণী সমবায়ে যুক্ত হলে রোধের মান বৃদ্ধি পায়। আর এখানে তুমি দেখতেছো শ্রেণী সমবায়ে যুক্ত হয় রোধের মান কিভাবে বৃদ্ধি, আর সমান্তরাল যুক্ত রোধের মান কিভাবে হ্রাস। রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হলে তড়িৎ প্রবাহ সমান হয়, কিন্তু বিভব পার্থক্য ভিন্ন হয়। দেখো এই যে একটা রোধ, এই যে আরেকটা রোধ, এই বর্তনীর প্রবাহ I ধরলাম, এটার মধ্য দিয়ে প্রবাহ I1, এটার মধ্য দিয়ে প্রবাহ I2। তাহলে এই রোধগুলো কোন সমবায়ে যুক্ত?
শ্রেণী সমবায় যুক্ত। যদি শ্রেণী সমবায় যুক্ত হয় তড়িৎ প্রবাহ সমান হয় বলতে এই বর্তনীটার তড়িৎ প্রবাহ যদি 5 এম্পিয়ার হয় তাহলে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার হবে, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার হবে, কিন্তু বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হবে। এর বিভব পার্থক্য যা হবে এর বিভব পার্থক্য কিন্তু তা হবে না। কি বললাম, যদি কি বললাম, রোধগুলো যদি শ্রেণীর সমবায়ে যুক্ত হয়, রোধগুলো যদি শ্রেণীর সমবায়ে যুক্ত হয় তাহলে এদের তড়িৎ প্রবাহটা কি হবে সমান, কিন্তু বিভব পার্থক্যটা কি হবে ভিন্ন। রোধ সমান্তরাল রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে বিভব পার্থক্য সমান হয়, কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন হয়। রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে বিভব পার্থক্য সমান হয়, কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন হয়। একটা তুমি যদি বর্তনীর অঙ্ক ভালো পারতে চাও তাহলে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় একদম ক্লিয়ার হতে হবে। তোমার বর্তনী দেখে বুঝতে হবে যে এই দুটো রোধ শ্রেণীতে আছে বা এরা সমান্তরালে আছে। তুমি যদি শোনো, যদি চলার পথ একটা হয় তাহলে শ্রেণী সমবায়, আর চলার পথ যদি একাধিক হয় তাহলেই সমান্তরাল সমবায়। মানে তড়িৎ প্রবাহ যদি বিভক্ত না হয় শ্রেণী সমবায়, আর তড়িৎ প্রবাহটা বিভক্ত হয়ে গেলেই সমান্তরাল সমবায়। খেয়াল করো, আমি এই যে একটা চিত্র আঁকলাম, বললাম এই R1 R2, এই R1 R2 দুটো রোধ কোন সমবায়ে যুক্ত? যত তড়িৎ প্রবাহটা এর চলার পথ কি একটাই, তাহলে কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। যদি আমি চিত্রটা এরকম আঁকতাম, তড়িৎ প্রবাহ তো প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তাহলে বলো তো এরা কোন সমবায়, শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়? অবশ্যই শ্রেণী সমবায়। কেন? মানে এই প্লাস থেকে সে যে মাইনাস আসবে, আসার পথ তার একটাই। তখন এই যে তড়িৎ প্রবাহ এর ভিতরে যা যাবে এর ভিতর দিয়ে কি তাই যাবে, তখন এইটাও কোন সমবায়? শ্রেণী সমবায়। যদি আমি চিত্রটা এরকম আঁকতাম, তাহলে এই রোধ আর এই রোধ এরা কোন সমবায়ে যুক্ত? এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। কেন? এই যে তড়িৎ প্রবাহটা যে যাবে, তড়িৎ প্রবাহ এই জায়গায় যা বিভক্ত হয়ে যাবে, কিছু তড়িৎ প্রবাহ এদিকে আসবে আর কিছু তড়িৎ প্রবাহ ওই দিকে আসবে। তার মানে চলার পথ কি একাধিক, এই দিক দিয়েও আসতে পারে, আবার সে কি এই দিক দিয়েও আসতে পারে। তারপর তড়িৎ প্রবাহ এই জায়গায় যা বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা কোন সমবায়? সমান্তরাল সমবায়। কোন সমবায়? সমান্তরাল সমবায়। তার মানে চলার পথ যদি একটা হয় শ্রেণী সমবায়, আর তড়িৎ প্রবাহটা যদি বিভক্ত হয়ে যায় তাহলেই সমান্তরাল সমবায়। একাধিক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, একাধিক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত
এরূপ সমসংখ্যক সেট সমান্তরাল সমবায়ে যুক্ত হলে বর্তনীর তুল্যরোধ বললাম আর মানের n সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত এরূপ সমসংখ্যক সেট সমান্তরাল সমবায়ে যুক্ত হলে বর্তনীর তুল্য রোধ হবে আর। বর্তনীর তুল্য রোধ হবে আর। তাহলে এই লাইনটা একটা এক্সাম্পল দিলে তোমার ক্লিয়ার হবে। খেয়াল করো, দাদা এখানে শ্রেণীতে কয়টা আছে? দুইটা। এরূপ সেট দুইটাই কি আছে? সমান্তরালে আছে। না আরেকটা দিই, 10 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম। দেখো এরা কোন সমবায়ে যুক্ত? এরা শ্রেণীর সমবায়ে যুক্ত। এরা কোন সমবায়ে যুক্ত? শ্রেণীর সমবায়ে যুক্ত। এরূপ কয়টা শ্রেণীর সমবায়ে যুক্ত? তিনটা। এরূপ তিনটা সেট এরা কোন সমবায়ে যুক্ত? মানে যতগুলা শ্রেণীতে ততগুলাই কি? সমান্তরালে। আর আমি বললাম এই বর্তনীটার তুল্যরোধ কত বা এই বর্তনীটার তুল্যরোধ কত। তুমি যদি খেয়াল করো, তুমি এই দুইটাকে শ্রেণী সমবায়ে যুক্ত, তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করলা, কত হয়ে গেছে? 2r। এই দুটা শ্রেণী সমবায়ে যুক্ত ছিল, তুমি যুক্ত করছো, কত হয়ে গেছে? 2r। আবার এরাও শ্রেণী সমবায়ে যুক্ত, তুমি যুক্ত করো, কত হয়ে গেছে? 2r। এখন এরা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধের মান সমান। রোধের মান কি? সমান। রোধের মান সমান আর যদি সমান্তরাল সমবায়ে যুক্ত হয় সূত্র কি হয়? r/n। এখানে আর কত? 2r। কয়টা? একটা, দুইটা, কত হয়ে গেছে? আর। তখন এই দুইটা সমান্তরাল সমবায়ে যুক্ত করছো তুমি, যুক্ত করে তুমি কত পাই গেছো? আর। তাহলে এই বর্তনীটার তুল্য রোধ কত? আর। খেয়াল করো আবার, এই তিনটা কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। কত হয়ে গেছে? 30। এরাও কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তুমি যুক্ত করছো, কত হয়ে গেছে? 30। এরাও কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তুমি যুক্ত করছো, কত হয়ে গেছে? 30। এখন এরা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধের মান সমান। রোধের মান সমান হলে তুমি যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করো সূত্র কি হয়? r/n। আর কত? 30। কয়টা? তিনটা, কত হয়ে গেছে? 10। তার মানে এখানে প্রত্যেক রোধের মান কত ছিল? 10। লাস্ট পর্যন্ত যোগ বিয়োগ করে কত আসছে? 10ই আসছে। এখানে প্রত্যেকটা মান কি ছিল? আর। যোগ বিয়োগ করে কত আসছে? আরই আসছে। তার মানে কি যতগুলা শ্রেণীতে যুক্ত ঠিক সমসংখ্যক যদি সমান্তরাল যুক্ত হয় এই বর্তনীর রোধ কি হবে? আর। আর মানে কি যেমনটা ছিল ওইটাই। যেমন 10 ছিল, আনসার 10। এখানে আর ছিল, আনসার কত? আর। সবাই শীটের 4 নম্বর প্রশ্নটা দেখো তো। শীটের 4 নম্বর প্রশ্নটা দেখো। 4। সবাই শীটের 4 নম্বর প্রশ্নটা দেখো। প্রশ্নটা দেখে আনসার কত বলো। দেখছো আনসার কত বলো? আর, তাই না? ফাইন। সবাই শীটের 33 নম্বর প্রশ্নটা পড়ো।
33 নাম্বার, সেটার 33 নাম্বার প্রশ্নটা পড়ো। 33 নম্বর প্রশ্নটা পরে বলো আনসার কত? 33 আর, তাই না? এই 4 এবং 33 এই দুইটা অঙ্কই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, তাহলে ইম্পর্টেন্ট। এখন তুমি 8 নাম্বার দিয়ে আরেকটা সূত্র লেখো। রোধ R1, একটা রোধ R2, আর এই বর্তনীটার বিভব কত? ভি। মানে এই রোধগুলো কোন সমবায় যুক্ত? শ্রেণী সমবায় যুক্ত। আমি বললাম এই R1, এই R1 এর দুই প্রান্তের বিভব কত? R1 এর দুই প্রান্তের বিভব কত? R1 এর দুই প্রান্তের বিভব হলো, কার বলছি? R1 এর উপরে হবে R1, উপরে হবে R1, নিচে এই সবগুলার যোগফল ইন্টু ভি। আমি জানি তুমি বুঝতে পারো নাই, খেয়াল করো। আমি বললাম এই R2, এই R2 এই ভিটা তো টোটালটার, এই ভিটা কি? এই টোটালটার বিভব। আমি বললাম R2 দুই প্রান্তের বিভব কত? R2 দুই প্রান্তের বিভব কত? আমি বলছি R2 দুই প্রান্তের বিভব, তবে লবে কি হবে? R2। R2 দুই প্রান্তের বিভব, তো লবে কি হবে? R2। নিচে হবে এই সবগুলার যোগফল ইন্টু ভি। কি বললাম? R1 এর দুই প্রান্তের বিভব কত? R1 এর বলছি যার বলবো ওইটা উপরে, নিচে সবগুলার যোগফল ইন্টু ভি। একটা এক্সাম্পল দিলে হয়তো তোমার ক্লিয়ার হবে। সবাই 24 নাম্বার কোয়েশ্চন পড়ো। 24 শীটের 24 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। দেখো 24 নম্বর কোয়েশনে বলছে 2 কিলো ওহম এবং 3 কিলো ওহম রোধ শ্রেণী সমবায় যুক্ত। এই সূত্রটা কিন্তু শুধুমাত্র শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র শ্রেণী সমবায় যুক্ত থাকে। তাহলে 2 কিলো ওহম এবং 3 কিলো ওহম রোধ শ্রেণী সমবায় যুক্ত। এই বর্তনীটা তো মোট বিভব কত? 10 ভোল্ট। প্রশ্ন বলছে 2 কিলো ওহম রোধের বিভব পার্থক্য কত? প্রশ্ন পড়ো। প্রশ্ন কার বলছে? কার দুই প্রান্তের বিভব নির্ণয় করতে বলছে? 2 ওহমের। তাহলে উপর হবে 2, নিচে হবে সবগুলা রোধের যোগফল ইন্টু ভি। ভি কত এখানে? 10। আমি জানি তুমি বুঝতে পারো নাই। যারা বুঝতে পারো নাই 25 নম্বর কোয়েশ্চনটা পড়ো। 25 তিনটা রোধ দেয়া আছে। প্রশ্ন বলতে তিনটা রোধ কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। ফাইন। এখন এই বর্তনীটার বিভব কত দেয়া আছে? 250 ভোল্ট। তোমাকে বলছে 65, তিনটা যে রোধ আছে, তিনটা রোধের মধ্যে 65 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? কার দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে? 65 ওহমের। যার বের করতে বলবে সেটা হবে উপরে, নিচে হবে সবগুলো রোধের যোগফল, সবগুলো রোধের যোগফল ইন্টু ভি। ভি কত দেয়া আছে? 250 ভোল্ট। তাহলে যার দুই প্রান্তের বিভব নির্ণয় করতে বলবে সেটা কি হবে? উপরে, নিচে কি হবে? সবগুলার যোগফল ইন্টু ভি। নয় নাম্বার দিয়ে লেখো। এইটাই কিন্তু বর্তনীর সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমার জাহাঙ্গীরনগর বলো, শাহজালালে বলো, এই সূত্রটি সবচেয়ে বেশি আসে। খেয়াল করো। R1, R2, R1। এই বর্তনীর তড়িৎ প্রবাহ I। বর্তনীর তড়িৎ প্রবাহ কত বললাম? I। এই সূত্রটা তুমি যদি ভালো করে বুঝো তাহলে মোটামুটি বর্তনীর অঙ্ক শেষ হয়ে যাবে। বাচ্চারা খেয়াল করো তুমি, আমি তোমাকে বললাম যে R1, এই R1 এর ভিতর দিয়ে প্রবাহ কত? আমি তোমাকে বললাম
R1 এর ভিতর দিয়ে প্রবাহ কত? কার ভিতর দিয়ে প্রবাহ বের করতে বলছি? R1 এর ভিতর দিয়ে প্রবাহ। মনোযোগ দিয়ে শোনো, যার ভিতর দিয়ে তোমাকে প্রবাহ বের করতে বলবে তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। যার ভিতর দিয়ে তোমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলবে তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। তুমি খেয়াল করে দেখো তো, এই যে R1 এর সমান্তরাল আছে কিনা। R1 এর সমান্তরাল কত? R2। R1 এর সমান্তরাল কত? R2। তাহলে উপর হবে R2। যার ভিতর দিয়ে প্রবাহ বের করতে বলবো খেয়াল করবো তার সমান্তরাল আছে কিনা। এর সমান্তরাল আছে, তাহলে এর সমান্তরাল কোনটা? R2। R2 হবে উপরে। নিচে হবে এই সবগুলা না, কিন্তু নিচে হবে সমান্তরাল গুলার যোগফল। সমান্তরাল গুলার যোগফল ইন্টু I। আমি জানি তুমি বুঝতে পারো না, খেয়াল করো এখানে আমি তোমাকে বললাম যে R2, এই R2-র ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। কার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলছি? R2-র ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ। তুমি খেয়াল করে দেখো তো R2-র সমান্তরাল আছে কিনা। R2-র কি সমান্তরাল আছে কিনা? R2-র সমান্তরাল কত? R1। R2-র সমান্তরাল কত? R1। নিচে কি হবে? সমান্তরাল গুলার যোগফল ইন্টু কত? I। যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। আমি বললাম R1 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। R1 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত? I1। তুমি যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে তুমি খেয়াল করো তার সমান্তরাল আছে কিনা। R1 এর সমান্তরাল আছে, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। আর যদি সমান্তরাল না থাকে তাহলে কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যাবে না, সেটা আমি পরে আসতেছি। তুমি শুধু খেয়াল করো যে আমি বলছি R1 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। R1 এর কি সমান্তরাল আছে? R1 এর সমান্তরাল আছে। R1 এর সমান্তরাল কত? R2। উপরে হবে R2, নিচে হবে এই সমান্তরাল গুলার যোগফল ইন্টু I। R2 এর ভিতর দিয়ে প্রবাহ, R2 এর কি সমান্তরাল আছে? আছে। কত? R1। উপরে হবে R1, নিচে হবে এই সমান্তরাল গুলার যোগফল ইন্টু I। এখন তোমাকে বললাম এই R3-র ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। এখন তুমি খেয়াল করে দেখো তো R3-র কি সমান্তরাল আছে? R3 কিন্তু সমান্তরাল নাই। যদি সমান্তরাল না হয়, যদি সমান্তরাল না থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। যখন সমান্তরাল নাই মানে কোন সমবায়? শ্রেণীর সমবায়। সমান্তরাল নাই মানে কোন সমবায়? শ্রেণীর সমবায়। আর শ্রেণীর সমবায়ে তড়িৎ প্রবাহ সমান হয়। কার সমান হয়? মোট প্রবাহের সমান। এর মোট প্রবাহ কত? এর মোট প্রবাহ হলো I। দেখো তুমি আজকে যে 9 নম্বর সূত্র, 9 নম্বর সূত্র আজকে ক্লাস খাতায় দেখো তো তুমি 5 নম্বর সূত্রটা কি লিখছো। 5 নম্বর সূত্র তাকায় দেখো তো তুমি লিখছো রোধ শ্রেণীর সমবায়ে যুক্ত হলে, রোধ শ্রেণীর সমবায়ে যুক্ত হলে তড়িৎ প্রবাহ সমান হয়। এই যে তড়িৎ প্রবাহ সমান হয় কার সমান হয়? এই বর্তনীর মোট প্রবাহের সমান হয়। তার মানে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। যদি সমান্তরাল থাকে ওই সমান্তরালটা হবে উপরে, নিচে হবে সমান্তরাল গুলোর যোগফল ইন্টু I। আর যদি সমান্তরাল না থাকে, সমান্তরাল নাই মানে কোন সমবায়? শ্রেণী সমবায়। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কি হয়? মোট প্রবাহের সমান। মোট প্রবাহের সমান। তাহলে আমরা এই 9 নম্বর সূত্রের এখন অঙ্ক দেখব। সবাই শীটের মধ্যে 5 নম্বর প্রশ্নটা ধরো। সবাই শীটের মধ্যে 5 নম্বর প্রশ্নটা পড়ো। 5 দেখো প্রশ্ন বলছে বর্তনীর 10 ওহম এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। প্রশ্ন কি বলছে? 10 ওহম এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত, তাই না? কারণ যা 10 ওহমের ভিতরে তড়িৎ প্রবাহ কত, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। তো প্রশ্ন বলছে 10 ওহম, খেয়াল করো প্রশ্ন বলছে 10 ওহমের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। ধরো 10 ওহমের ভিতরে তড়িৎ প্রবাহ বলছে 10 ওহমের সমান্তরাল আছে কিনা। 10 ওহমের সমান্তরাল আছে। 10 ওহমের সমান্তরাল কোনটা? 15।
তো লবে কি হবে 15, নিচে হবে সমান্তরালগুলোর যোগফল, নিচে হবে সমান্তরালগুলোর যোগফল ইনটু আই। আই মানে বর্তনীর মোট প্রবাহ, বর্তনীর মোট প্রবাহ দেওয়া আছে 1 এম্পিয়ার। তো আমি কি বলছি, যার ভিতর দিয়ে তোমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলবে, তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। 10 ওহমের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, 10 ওহমের সমান্তরাল আছে কত 15, এটা কি হবে উপরে, নিচে হবে সমান্তরালগুলোর যোগফল ইনটু আই। এরকম আমরা আরো অঙ্ক করি। সবাই 11 নম্বর প্রশ্ন দেখো, 11, সবাই 11 নম্বর প্রশ্ন দেখবো। 11, চিত্রটা একটু হোয়াইট বোর্ডে আঁকি আমি। এই 11 নম্বর অঙ্কটা তুমি যদি বুঝো, বর্তনীর মিক্সিং অঙ্ক বোঝা হয়ে যাবে। এই 11 নম্বর অঙ্কটা তুমি যদি বুঝো, বর্তনীর ম্যাক্সিমাম অঙ্ক বোঝা হয়ে যাবে, ম্যাক্সিমাম অঙ্ক। তাহলে দেখো তো এই দুটো খেয়াল করো, বর্তনীর অঙ্ক করার প্রথম কাজ তুল্য রোধ বের করা। বর্তনীর অঙ্কের প্রথম কাজই হলো তুল্য রোধ, মানে মোট রোধ এই বর্তনীর। তাহলে এই দুটো রোধ কেমনে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত। তুমি এই দুটো রোধ যুক্ত করছো, কত পাইছো 4। তো এই যে দুটো রোধ, তুমি এই দুটো রোধকে যুক্ত করছো, যুক্ত করে তুমি কত পাইছো 4। এই দুটো রোধকে তুমি যুক্ত করছো, যুক্ত করে কত পাইছো 4। এখন দেখো তো এরা কোন সমবায়ে যুক্ত, এরা কোন সমবায়ে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আর এস সমান কত 4 + 4 8 ওহম। তাহলে এই বর্তনীর যতগুলা রোধ ছিল, এই বর্তনীর যতগুলা রোধ ছিল তুমি সবগুলা যোগ করছো, যোগ করে কত পাইছো 8। তাহলে এই বর্তনীটা তুল্য রোধ 8। বর্তনীর অঙ্কের প্রথম কাজই হলো তুল্য রোধ বের করা। তাহলে এই দুটো রোধ সমান্তরালে ছিল, এর সাথে এটা শ্রেণীতে ছিল, তুল্য রোধ বের করছো। এখন আমি তোমাকে বললাম, খেয়াল করো, আমি তোমাকে বললাম যে এর ভিতর দিয়ে প্রবাহ কত। বর্তনীর তুল্য রোধ বের করার পরে তোমার কাজ হলো মোট প্রবাহ বের করা, বর্তনীর মোট প্রবাহ। তুমি আই সমান কি জানো, E/R+R। আই সমান তুমি কি জানো, E/R+R। যদি প্রশ্নের মধ্যে অভ্যন্তরীণ রোধ দেয়া থাকে তুমি +R লিখবা, আর যদি অভ্যন্তরীণ রোধ দেয়া না থাকে +R লিখবা না। তাহলে কি বললাম, বর্তনীতে যদি অভ্যন্তরীণ রোধ দেয়া থাকে +R লিখবা অথবা লিখবা না। তাহলে এখানে ই কত 12। এই বর্তনীর তুল্য রোধ কত পাইছো 8, কত হয়ে গেছে 3/2। তাহলে বর্তনীর অঙ্কের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো তুল্য রোধ বের করা। এরপর দ্বিতীয় কাজ কি, বর্তনীর মোট প্রবাহ বের করা। এখন এই দুটো কাজ করার পরে তুমি দেখবো প্রশ্নে কি চাইছে। তো প্রশ্নে কি চাইছে, প্রশ্ন চাইছে 12 ওহমের। প্রশ্নটা আবার একটু দেখে নিই। প্রশ্নের মধ্যে বলছে এই 12 ওহমের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। তাহলে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে, তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। এর সমান্তরাল আছে, তাহলে সূত্র অ্যাপ্লাই করবো আমরা। সমান্তরাল কত 6, উপরে হবে 6, নিচে হবে এই সমান্তরালগুলোর যোগফল, সমান্তরালগুলোর যোগফল ইনটু আই। আই কত 3/2, আই কত 3/2, কত হয়ে গেল হাফ। তাহলে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবো, তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। মনে করো আমি যদি বলতাম এই 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহ কত, তাহলে তুমি খেয়াল করবা এই 6 এর সমান্তরাল আছে কিনা। 6 এর কি সমান্তরাল আছে, আছে কত 12, লবে হবে 12, নিচে হবে এই সমান্তরালগুলোর যোগফল ইনটু আই, ইনটু কত আই।
যদি আমি তোমাকে বলতাম, যদি আমি বলতাম এই 4 ওহমের বিদ্যুৎ প্রবাহ কত, দেখো তো এই 4-এর কি সমান্তরাল আছে? 4-এর কিন্তু সমান্তরাল নাই। তাহলে যেহেতু সমান্তরাল নাই, এর প্রবাহটা কি হবে? মোট প্রবাহের সমান। মোট প্রবাহটা কত ছিল? 3/2। মোট প্রবাহের সমান। তার মানে যার ভিতর দিয়ে তোমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলবো, তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। যদি সমান্তরাল থাকে, যদি কি সমান্তরাল থাকে, সূত্র অ্যাপ্লাই করবা। আর সমান্তরাল নাই, সমান্তরাল নাই, তাহলে মোট প্রবাহের সমান। এরকম আমি আরো একটা অঙ্ক তোমাকে দেখাই। সবাই শীটের 37 নাম্বার অঙ্ক দেখবা। শীটের 37 নাম্বার কোয়েশনটা তুমি যদি দেখো, 12 ভোল্ট, এটার নাম দেয়া আছে এ 1 ওহম, এটার নাম দেয়া আছে বি 4 ওহম, এটার নাম দেয়া আছে সি 6 ওহম। এখন খেয়াল করো, সামনে দেখাও। বর্তনীর, এই বর্তনীর তুমি অঙ্ক করবা। বর্তনীর অঙ্ক করার প্রথম স্টেপ কি? তুল্য রোধ বের করা। তাহলে দেখো তো, এই যে 4 এবং 6 এরা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। যোগ বিয়োগ যদি করো, যোগ বিয়োগ তুমি পারবা। যোগ বিয়োগ করলে তোমার মান আসবে 2.4 ওহম। 2.4 ওহম। আচ্ছা, তাহলে তুমি এই দুটো যোগ করছো, এই দুটো যোগ করে তুমি কত পাইছো? 2.4 ওহম। 2.4 ওহম। আর এখানে আছে 1 ওহম। এই দুটো যোগ করছো, যোগ করে তুমি কত পাইছো? 2.4 ওহম। এই 2.4 ওহমের সাথে 1 কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। কত আসছে? 3.4 ওহম। তাহলে এই বর্তনীতে যতগুলো রোধ ছিল তুমি সবগুলা যোগ করছো, সবগুলা যোগ করে কত পাইছো? 3.4 ওহম। তাহলে এই বর্তনীর তুল্য রোধ হলো 3.4 ওহম। তাহলে বর্তনী অঙ্ক করার প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হলো বর্তনীর তুল্য রোধ বের করা। তা আমরা বর্তনীর তুল্য রোধ বের করছি, কত আসছে? 3.4 ওহম। দ্বিতীয় কাজ হলো মোট প্রবাহ বের করা। মোট প্রবাহ, তো মোট প্রবাহের সূত্র কি? ই বাই আর প্লাস আর। সবাই চিত্রটার পাশে একটু, প্রশ্নের বাংলা লেখাটা একটু পড়ো তো। চিত্রটার পাশে বাংলা লেখাটা আছে না, বাংলা লেখাটা একটু পড়ো। দেখো এই বাংলা লেখাটার মধ্যে তোমার অভ্যন্তরীণ রোধের মান দেয়া আছে। চিত্রের পাশে একটু বাংলা লেখাটা পড়ো, দেখো অভ্যন্তরীণ রোধের মান দেয়া আছে। আচ্ছা ফাইন। এখন তুমি খেয়াল করে যদি দেখো, এই যে ই, এর মান কত? 10। বর্তনীর তুল্য রোধ কত পাইছো তুমি? 3.4। আর অভ্যন্তরীণ রোধ কত দেয়া আছে? 0.6। তাহলে কত হয়ে গেল? 3 এম্পিয়ার। তাহলে এই বর্তনীর মোট প্রবাহ কত? 3 এম্পিয়ার। এখন তুমি প্রশ্নের দিকে তাকায় দেখো তো, প্রশ্নে কার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলছে? বলছে বি এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। আমি কি বলছি তোমাকে, যে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে, যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে, তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। কিন্তু এই যে বি এর কি সমান্তরাল আছে? বি এর সমান্তরাল কত? 6। উপরে হবে 6, নিচে হবে এই সমান্তরাল গুলার যোগফল। সমান্তরাল গুলার যোগফল ইন্টু আই। আনসার শেষ। যদি প্রশ্নে বলতো এই সি এর ভিতর দিয়ে প্রবাহগত, এরও কিন্তু সমান্তরাল আছে, তুমি সূত্র অ্যাপ্লাই করবা। কিন্তু যদি প্রশ্নে বলতো এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহগত, এর কিন্তু সমান্তরাল নাই, তাহলে কিন্তু হয়তো মোট প্রবাহের সমান। যদি সমান্তরাল থাকে সূত্র অ্যাপ্লাই করবা, আর সমান্তরাল না থাকলে মোট প্রবাহের সমান। আমরা এরকম আরো একটা অঙ্ক করব। সবাই 35 নাম্বার কোশ্চেন বলো। 35 নাম্বার কোশ্চেন বলো।
12 ভোল্ট। 5 ওহম। 1 ওহম। R2 3 ওহম। R3 6 ওহম। R4 দেয়া আছে 3 ওহম। তাহলে R1 5 ওহম, R4 3 ওহম, R2 3 ওহম এবং R3 6 ওহম। ফাইন। এখন আমি তোমাকে বললাম যে এই বর্তনীর অঙ্ক করো, যাই বের করতে বলি, যা খুশি বের করতে বলছি, তোমার প্রথম কাজটা কি হবে? এই বর্তনীর তুল্য রোধ বের করা। তুমি এই বর্তনীর তুল্য রোধ বের করো। তাহলে এই রোধটা এবং এই রোধটা কেমনে যুক্ত? সমান্তরালে। এই দুটো রোধ কেমনে যুক্ত? সমান্তরালে। আমি জানি তুমি এই যোগ বিয়োগটা পারবা, মান আসবে 2। তাহলে তুমি এই দুটা যোগ করছো, এই দুইটা R1 5, R4 3 এবং এই দুইটা যোগ করার পর তুমি কত পাইছো? 2। কত পাইছো? 2। এখন তুমি যদি খেয়াল করো এরা কোন সমবায়ে যুক্ত? এই দুটো যোগ করার পরে তুমি যে মানটা পাইছো এই মানটার সাথে বাকিগুলো কোন সমবায়ে যুক্ত? শ্রেণীর সমবায়ে যুক্ত। 5 + 2 + 3 10 ওহম। তাহলে এই বর্তনীর যতগুলা রোধ ছিল তুমি সবগুলা রোধ যুক্ত করছো। সবগুলা রোধ যুক্ত করার পরে তুমি কত পাইছো? 10 ওহম। তাহলে এই বর্তনীর তুল্য রোধ কত? 10 ওহম। ফাইন। এখন দেখা যাচ্ছে 10 ভোল্ট। এখন তোমার প্রথম কাজ তুল্য রোধ বের করা তোমার শেষ। দ্বিতীয় কাজ কি? মোট প্রবাহ। I সমান তুমি কি জানো? E/R + R। যেহেতু এই অঙ্কটার মধ্যে অভ্যন্তরীণ রোধ দেয়া নাই, যেহেতু এই অঙ্কটার মধ্যে অভ্যন্তরীণ রোধ দেয়া নাই, এই কারণে তুমি +R লিখবা না। ই এর মান দেয়া আছে 10। তুল্য রোধ কত পাইছো? 10। কত হয়ে গেছে? 1 এম্পিয়ার। যদি প্রশ্নে বলতো এই বর্তনীর মোট প্রবাহ বা এই বর্তনীর ভিতর দিয়ে প্রবাহ কত, আমরা আনসার 1 এম্পিয়ারই হইতো। কিন্তু এই অঙ্কটার মধ্যে কি চাইছে? এই অঙ্কটার মধ্যে চাইছে যে R3 ভিতর দিয়ে প্রবাহ কত, R3 ভিতর দিয়ে প্রবাহ কত। যার ভিতর দিয়ে প্রবাহ বের করতে বলবে তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। দেখো এর সমান্তরাল আছে কিনা। এর সমান্তরাল কত? R2। আমি এর ভিতর দিয়ে প্রবাহ বের করবো, এর সমান্তরাল আছে, তাহলে সূত্র অ্যাপ্লাই করবো। এর সমান্তরাল কোনটা? R2। নিচে কি হবে? সমান্তরাল গুলার যোগফল ইনটু কত? I। যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবো তুমি খেয়াল করবা তার সমান্তরাল আছে কিনা। এর সমান্তরাল আছে। সবাই 11 নম্বর 10 নম্বর প্রশ্ন দেখবা। 10, সবাই 10 নম্বর প্রশ্নটা দেখবা। সবাই 10 নম্বর প্রশ্নটা দেখবা। 10 খেয়াল করে দেখো। দেয়া আছে 6 ওহম। এটাও দেয়া আছে 6 ওহম। এর ভিতরে প্রবাহটা বলছে I। এটা বলছে 1 ওহম। এটা বলছে 2 ওহম। প্রশ্ন বলছে যে নিচের সার্কিটের কারেন্ট ও এর মান কত।
খেয়াল করো, তোমার কাজ কি? এই বর্তনীর মোট তুল্য রোধ বের করা, প্রথম কাজ। এই দুটো রোধ কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। যোগ বিয়োগ করলে মান আসবে 3। এখন এই দুইটাকে তুমি, এটা হলো 1, এটা 2, এই দুটোকে যোগ করে তুমি কত পাইছো? 3। তাহলে এরা কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। এরা কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে এই বর্তনীর তুল্য রোধ কিন্তু তুমি পাই গেছো 6 ওহম। দ্বিতীয় কাজ কি? মোট প্রবাহ বের করা। মোট প্রবাহ বের করা ই বাই আর প্লাস আর, যেহেতু অভ্যন্তরীণ রোধ দেয়া নাই প্লাস আর লিখলাম না। তাহলে এর চিত্রটা দেখো তো, এর ভোল্টেজ কত দেয়া আছে? 6 ভোল্টেজ। 6 ভোল্টেজ। রোধ কত? 6। কত হয়ে গেছে? 1 এম্পিয়ার। এখন খেয়াল করো, তোমাকে কিন্তু এই মানটা বের করতে বলে নাই, এটাকে আই প্রাইম দিয়ে দেবো। তোমাকে বের করতে বলছে যে এইখানে চিত্র আঁকা আছে, এই যে চিত্রটা, যে এই এই আয়ের মানটা তোমাকে বের করতে বলছে। সবাই সবাই শীটের মধ্যে চিত্রটা আবার একটু দেখো তো, 10 নাম্বার। দেখছো চিত্রের মধ্যে? দেখো এর ভিতর দিয়ে যে প্রবাহটা এইটা বের করতে বলছে। তো এর ভিতর দিয়ে প্রবাহ তোমাকে বের করতে বলছে যে এর ভিতর দিয়ে প্রবাহটা কত। তো এর ভিতর দিয়ে তুমি যদি প্রবাহ বের করতে চাও, তুমি খেয়াল করবা এর সমান্তরাল আছে কিনা। এর সমান্তরাল আছে, তাহলে এর সমান্তরাল কোনটা? 6। নিচে কি হবে? সমান্তরাল গুলার যোগফল ইন্টু আই, কত? 1 এম্পিয়ার। কত হয়ে গেছে? 0.5 এম্পিয়ার। আনসার হলো 0.5 এম্পিয়ার। এটা শাহজালাল ভার্সিটির অঙ্ক। তো অন্যান্য অঙ্কের ক্ষেত্রে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে প্রশ্নে বলেই দিছে R3 এর ভিতর দিয়ে প্রবাহ কত। তুমি যখন 37 নম্বর অঙ্ক করছিলা, ওখানে বলেই দিছিল বি এর ভিতর দিয়ে প্রবাহ কত। এটা কিন্তু বলে নাই, এরকম একটা তীর চিহ্ন দিয়ে বুঝাই দিছে যে এর ভিতর দিয়ে প্রবাহটা কত। তাহলে এর ভিতর দিয়ে তুমি যদি প্রবাহ বের করতে চাও, তাহলে এর কি সমান্তরাল আছে? তাহলে আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই যদি করো, এর সমান্তরাল 6, উপরে হবে 6, নিচে হবে সমান্তরাল গুলার যোগফল ইন্টু আই। আই এর মান কত? 1। সবাই 36 নাম্বার কোশ্চেন দেখো, 36। সবাই 36 নাম্বার কোশ্চেন দেখো। চিত্রটা আগে আমি আঁকে নিই। R1 এর মান দেওয়া আছে 5, R4 এর মান দেওয়া আছে 1, 12 ভোল্ট। R2 এর মান দেওয়া আছে 3, R3 এর মান দেওয়া আছে 6। তো তোমার বর্তনীর অঙ্কগুলা করার প্রথম কাজ কি? তুল্য রোধ বের করা। তুমি আগে তুল্য রোধ বের করো। এই দুইটা কোন সমবায়ে যুক্ত? এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। 2 ওহম। এই দুটো যোগ করে তুমি যে মানটা পাইছো, এই মানটার সাথে বাকিগুলো কেমনে যুক্ত? শ্রেণীতে 5, এই দুটো যোগ করে কত পাইছো? 2, এটা কত? 1। কত হয়ে গেছে? 8 ওহম। আমাদের প্রথম কাজ তুল্য রোধ বের করা, বের করে ফেলছি। এই বর্তনীর তুল্য রোধ কত হয়ে গেছে? 8 ওহম, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো মোট প্রবাহ বের করা। মোট প্রবাহ
আমরা জানি ই বাই কত আর প্লাস আর, ই বাই আর প্লাস আর। যেহেতু অভ্যন্তরীণ রোধ দেয়া নাই, যেহেতু অভ্যন্তরীণ রোধ দেয়া নাই, এই কারণে আমরা প্লাস আর লিখবো না, এই কারণে আমরা প্লাস আর লিখবো না। তাহলে এই যে ই এর মান কত 12, তুল্য রোধ কত 8, 3/2। তাহলে প্রথম কাজ তুল্য রোধ, দ্বিতীয় কাজ মোট প্রবাহ। এখন তুমি দেখো প্রশ্নে কি চাইছে, দেখো প্রশ্নে চাইছে যে R3 মধ্যে বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য চাইছে R3। তুমি যদি R3 বিভব পার্থক্য বের করতে চাও, R3 রোধের মান তুমি জানো, R3 তুমি যদি বিভব পার্থক্য বের করতে চাও, রোধের মান তুমি জানো, তাহলে R3 তড়িৎ প্রবাহ জানতে হবে, R3 তড়িৎ প্রবাহ। তুমি R3 তড়িৎ প্রবাহটা বের করো। যত R3 তুমি তড়িৎ প্রবাহ বের করবা, তো R3 কি সমান্তরাল আছে, R3 সমান্তরাল কত 3, নিচে কি হবে সমান্তরাল গুলোর যোগফল ইনটু আই, ইনটু কত আই, কত আসছে হাফ। তাহলে R3 তড়িৎ প্রবাহ কত হাফ, ভোল্টেজ কত হয়ে গেল 3। বাচ্চারা এই সেম অঙ্কটা আমি তোমাকে যদি বলতাম, যে R1 এর বিভব পার্থক্য কত, R1, তো R1 এর রোধের মান তুমি জানো, তোমাকে তড়িৎ প্রবাহ জানতে হবে। যত R1, এই যে R1 এর তড়িৎ প্রবাহ তুমি বের করবা, তত R1 এর কি সমান্তরাল আছে, R1 এর কিন্তু সমান্তরাল নাই। যেহেতু সমান্তরাল নাই, তাহলে কি হবে মোট প্রবাহের সমান, সমান্তরাল নাই মানে কোন সমবায়, শ্রেণী সমবায়, আর শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে কি হয় মোট প্রবাহের সমান, মোট প্রবাহটা কত 3/2, 3/2। যদি আমি বলতাম R4 এর বিভব পার্থক্য কত, R4 এর, দেখো R4 এরও কিন্তু, এই যে R4 এরও কিন্তু সমান্তরাল নাই মানে কি মোট প্রবাহের সমান 3/2, আর R4 কত 1। কিন্তু আমি যদি বলতাম R2 বিভব পার্থক্য কত, R2 বিভব পার্থক্য কত, এখন দেখো R2 কিন্তু এই যে R2 এর কিন্তু সমান্তরাল আছে, এর সমান্তরাল কিন্তু আছে, তাহলে তোমার এই মানটা বের করতে হবে। R2 তড়িৎ প্রবাহ তুমি বের করবা, এর সমান্তরাল কত 6, নিচে কি হবে সমান্তরালগুলোর যোগফল ইনটু আই, ইনটু কত আই, কত আসছে 1। তাহলে বাচ্চারা কি খেয়াল করো যে আমাকে এর ভিতর দিয়ে, যার ভিতর দিয়ে তড়িৎ, মনে করো এর বিভব পার্থক্য বের করতে বলছি, তোমার এর বিভব পার্থক্য বের করতে গেলে তড়িৎ প্রবাহটা লাগবে। যদি সমান্তরাল না থাকে তাহলে মোট প্রবাহের সমান, মোট প্রবাহের সমান্তরাল নাই তাহলে মোট প্রবাহের সমান, আর যদি সমান্তরাল থাকে তাহলে তোমাকে তড়িৎ প্রবাহটা বের করতে হবে, বের করে পরে অঙ্ক করতে হবে। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। সবাই 8 নম্বর প্রশ্নটা বড়, 8। ফাইভ ভোল্ট, তো প্রথম কাজ কি তুল্য রোধ বের করা। এই দুইটা কেমনে যুক্ত, সমান্তরালে, ফাইভ ওহম। তাহলে এই দুইটা তুমি যোগ, এই দুইটা যোগ করে কত পাইছো 5, এই 5 এর সাথে এই 5 কেমনে যুক্ত, এই দুইটা যোগ করে কত পাইছো 5, এই 5 এর সাথে এই 5 কেমনে যুক্ত, শ্রেণী সমবায়,
কত হয়ে গেছে 10 ওহম। এই দুইটা কেমনে যুক্ত? এই দুইটা সমান্তরালে যোগ করে কত পাইছো 5। এর সাথে এটা কেমনে যুক্ত শ্রেণীতে? তাহলে এই বর্তনীর যতগুলো রোধ ছিল তুমি সবগুলা যোগ করে কত পাইছো 10। তুল্য রোধ হলো 10। মোট প্রবাহ ই বাই কত আর প্লাস আর, যেহেতু অভ্যন্তরীণ রোধ নাই আর লাগবে না, 5 10 কত হয়ে গেছে হাফ। এই অঙ্কটা প্রশ্নটা পড়ো, ভালো করে পড়ো। এই অঙ্কটার মধ্যে এই বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে হচ্ছে। বর্তনীর তড়িৎ প্রবাহ কত? হাফ। এতটুকুই তোমার আনসার, এখানে এতটুকুই চাইছে। সবাই যদি 7 নাম্বার প্রশ্নটা পড়ো, 7 নাম্বার। সবাই যদি 7 নাম্বার প্রশ্নটা পড়ো, দেখো ভয়ঙ্কর একটা চিত্র, তাই না? আই সমান ই বাই আর। কারণ কি, এখানে তো রোধ একটাই। রোধ কয়টা? একটাই। তা তো তুল্য রোধ বের করার দরকার নাই। যখন একাধিক রোধ তুমি তুল্য রোধ বের করবা, যখন একটা রোধ তো যা আছে তাই। তাহলে এই অঙ্কটার মধ্যে তোমার ই এর মান কত দেয়া আছে? 20 ভোল্ট। রোধ দেয়া আছে কত? 5। কত হয়ে গেল? 4। তাহলে এখানে রোধ তো একটাই, একটা রোধের তুল্য রোধ কি হবে? যা আছে তাই। 6 নাম্বার প্রশ্নটা পড়ো। ছয় নাম্বার প্রশ্নটা পড়ো। 2 1.5 1.5 4। 6 নাম্বার অঙ্কের মধ্যে বলছে এই বর্তনীটার তুল্য রোধ কত? তুল্য রোধ। কারণ তুমি খেয়াল করে দেখো তো, এইটা এবং এইটা এরা কোন সমবায়ে যুক্ত? এইটা এবং এইটা সমান্তরাল সমবায়ে যুক্ত। এই দুইটা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। তুমি যুক্ত করছো, যুক্ত করে তুমি মান কত পাইছো? 1। এখানে যে দুটো ছিল, দুটোকে যোগ করে কত পাইছো তুমি? 1। এখন দেখো তো এরা কোন সমবায়ে যুক্ত? এরা কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। এরা কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে তুমি এই তিনটাকে যোগ করছো, এই তিনটাকে যোগ করে কত পাইছো? 4। এই তিনটাকে তুমি যোগ করছো, যোগ করে কত পাইছো? 4। এখন দেখো তো এরা এরা কোন সমবায়ে যুক্ত? এরা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। এই দুটো তুমি যোগ করছো, যোগ করে কত পাইছো? 2। তাহলে এই বর্তনীর যতগুলা রোধ ছিল, বর্তনীর যতগুলা রোধ ছিল তুমি সবগুলাকে যোগ করছো, যোগ করে কত পাইছো? 2। তাহলে এই বর্তনীর তুল্য রোধ কত? 2। এখানে কিন্তু তুল্য রোধই চাইছে। সবাই 20 নাম্বার প্রশ্নটা পড়ো। 20 নাম্বার। 20 নাম্বার প্রশ্নটা পড়ো। 20 নাম্বার। 20 নম্বর প্রশ্নে বলছে যে তোমার কাছে 1000 ওহমের অনেকগুলা রোধ আছে। 1000 ওহমের অনেকগুলা রোধ আছে। তুমি এই রোধগুলা দিয়ে 1500 ওহম তুমি কিভাবে করতে পারো? তোমার কাছে 1000 ওহমের অনেকগুলা রোধ আছে, তুমি এই রোধগুলোকে কিভাবে যুক্ত করে 1500 করতে পারো? খেয়াল করো, তুমি যদি এই যে 1000 ওহম 1000 ওহম দুইটাকে যদি তুমি সমান্তরালে যুক্ত করো, তুমি জানো যে সমান্তরালে যুক্ত করলে রোধের মান হ্রাস পায়। এবং এর সাথে একটাকে তুমি যদি শ্রেণীতে যুক্ত করো, দেখো দুইটাকে তুমি কি করলা? সমান্তরালে। দুইটাকে কি করলা? সমান্তরালে। তাহলে দুইটাকে তুমি যদি সমান্তরালে যুক্ত করো তাহলে কত আসে? 500।
দুইটাকে তুমি সমান্তরাল যুক্ত করছো, কত পাইছো? 500। এর সাথে আরেকটাকে শ্রেণীতে, কত হয়ে গেছে? 1500 ওহম। তার মানে মনোযোগ দিয়ে শোনো, প্রশ্ন বলছে তোমার 1000 ওহমের অনেকগুলো রোধ আছে, তুমি এইগুলোকে কিভাবে যুক্ত করলে 1500 ওহম করতে পারো। তুমি কিভাবে 1500 ওহম করলা? দুইটাকে সমান্তরালে যুক্ত করে আর একটাকে শ্রেণীতে যুক্ত করে, তার সাথে একটাকে শ্রেণীতে যুক্ত করে। তারপর আমরা 1500 ওহম যদি আমি করতে চাই, কিভাবে করতে পারবো? দুটিকে সমান্তরালে ও একটিকে শ্রেণীতে যুক্ত করতে হবে। দুটিকে সমান্তরালে এবং একটিকে শ্রেণীতে যুক্ত করতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন সবাই 1 নাম্বার প্রশ্নটা পড়বা। এখন সবাই 1 নাম্বার প্রশ্নটা পড়বা। 1 নাম্বার। 1 নাম্বার প্রশ্ন যদি পড়ো, দেখো 3টা রোধ দেয়া আছে, বলছে এরা সমান্তরালে যুক্ত। 3টা রোধ দেয়া আছে, বলছে এরা সমান্তরালে যুক্ত। এই 3টা রোধ কেমন যুক্ত? সমান্তরালে যুক্ত। কারণ প্রশ্ন বলছে এই সমবায়ের সাথে কত রোধ শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ হবে 25। তার মানে এই রোধটার সাথে কত রোধ শ্রেণীতে যুক্ত করলে, কিভাবে যুক্ত করলে? শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধের মান কিন্তু দেয়া আছে 25, এই মানটা এইটা। আর প্রশ্ন হলো কত রোধ শ্রেণীতে যুক্ত করলে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্ন হলো এই 3টা কেমনে আছে? সমান্তরালে আছে। এর সাথে কত রোধ শ্রেণীতে যুক্ত করলে শ্রেণীর সমবায়ের মান কত হবে? 25। এর সাথে কত রোধ যুক্ত করলে শ্রেণীর সমবায় যুক্ত করলে এই শ্রেণীর সমবায়ের মান কত হবে? 25। তার মানে এই শ্রেণীর সমবায়ের মান দেওয়া আছে, আর পি মান তুমি আগেই বের করছো, কত রোধ যুক্ত করলে মানে কি R4 এর মানটা তোমাকে বের করতে বলছে। সবাই 9 নাম্বার প্রশ্নটা পড়ো। সবাই 9 নাম্বার প্রশ্নটা পড়ো। 9 নাম্বার প্রশ্ন দেখা বলছে দুটি সমমানের রোধ, তার মানে রোধের মান সমান। দুটি সমমানের রোধ, তার মানে রোধের মান কি? সমান। ফাইন। এখন প্রশ্ন বলছে রোধগুলা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধগুলা সমান্তরালের তুল্য রোধের মান দেওয়া আছে। প্রশ্ন ভালো করে একটু পড়ো। সমান্তরালের তুল্য রোধের মান দেওয়া আছে, শ্রেণীতে তুল্য রোধের মান বের করতে বলছে। দুইটা সমমানের রোধ সমান্তরালে তুল্য রোধ দেওয়া আছে, শ্রেণীতে চাইছে। তাহলে তুমি রোধের মান সমান হলে সূত্র কি জানো? RS/RP সমান কত? m²। তাহলে এই যে তোমার RP এর মান দেওয়া আছে 4, n এর মান দেওয়া আছে 2, তাহলে কত হয়ে গেল? 16। তাহলে শ্রেণীর সমবায়ের তুল্য রোধ কত হয়ে গেছে? 16। তার মানে দুটি সমমানের রোধ, সমান্তরালের মান দেওয়া আছে, শ্রেণীর মান চাইছে। যেহেতু রোধের মান সমান হলে শ্রেণী এবং সমান্তরাল একত্রে সূত্রটা কি? m²। সবাই 21 নম্বর কোয়েশ্চন পড়ো। 21 নম্বর কোয়েশ্চনটা তুমি যদি পড়ো, দেখো প্রশ্ন বলছে 3টি রোধ সমান্তরালে যুক্ত। তুমি আজকে ক্লাসে সূত্রগুলো লেখছো, সূত্রগুলোর মধ্যে 5 নম্বর সূত্র দেখো। 5 নম্বর সূত্রের সেকেন্ড লাইনটা এখানে তোমার আমি লিখে দিছি। রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে বিভব পার্থক্য সমান হয়, কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন হয়। রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে বিভব পার্থক্য সমান হয়, কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন হয়। এইটাই 21 নম্বর প্রশ্ন। যেহেতু রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে বিভব পার্থক্যটা কি হবে? সমান। 22 নম্বর প্রশ্নটা বড়। 22
তুমি যদি 22 নম্বর প্রশ্ন পড়ো, তো 22 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি 1000 ওহমের রোধ, তার মানে রোধের মান সমান দুটি সবগুলাই 10 ওহমের রোধ, বলছে কি দুটি 10 ওহমের রোধ, তার মানে রোধের মান সমান। রোধগুলো কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। আর সমান্তরাল সমবায়ের সূত্র কি? আর বাই এন। আর এর মান দেওয়া আছে 10, কয়টি? দুইটি। রোধের মান সমান, রোধের মান সমান হলে সূত্র কি? সমান্তরাল সমবায় সূত্র হলো আর বাই এন, আর বাই এন। ফাইন। এখন সবাই 23 নম্বর প্রশ্ন দেব। 23 নম্বর প্রশ্ন যদি পড়ো, তো এখানেও তোমাকে বলছে সমমানের দুটি রোধ, তার মানে রোধের মান কি? সমান। রোধের মান সমান। প্রশ্নের মধ্যে সমান্তরালের কথাও বলা আছে, আবার শ্রেণীর কথাও বলা আছে। তাহলে শ্রেণী এবং সমান্তরালের একত্রী সূত্র কি? আর এস বাই আর পি সমান এন স্কোয়ার। কয়টি? দুইটি। তার মানে শ্রেণী সমান্তরালের কয় গুণ? শ্রেণী সমান্তরালের 4 গুণ। শ্রেণী সমান্তরালের কয় গুণ? 4 গুণ। আর যদি বলতো অনুপাত কত, কি করতে? আর এস ইস টু আর 4, কত? 4:1। এখান থেকে অনুপাত চাইছে না, বলছে কত গুণ? 4 গুণ। সবাই 32 নাম্বার কোয়েশ্চন দেবো। 32 দেখো, এখানেও প্রশ্ন বলছে 20 ওহমের 4টি রোধ, 20 ওহমের 4টি রোধ, তার মানে রোধের মান কি? সমান। রোধের মান সমান। প্রশ্নের মধ্যে শ্রেণীর সমবায় বলা আছে, আবার সমান্তরাল সমবায় বলা আছে। শ্রেণী এবং সমান্তরাল দুইটা যদি বলা থাকে, তাহলে এদের একত্র সূত্রটা হবে এন স্কোয়ার। কারণ তুমি দেখো এখানে রোধের মান কত দেওয়া আছে? 4। রোধের মান কত দেওয়া আছে? 4। তাহলে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের অনুপাত বের করতে বলছে। শ্রেণী এবং সমান্তরাল অনুপাত কত হয়ে গেছে? 16:1 অনুপাত। তাহলে এই দুইটা কি একই রকম অঙ্ক, তাই না? একই রকম অঙ্ক। ফাইন। এখন তুমি দেখবা 45 নাম্বার অঙ্ক। 45 সবাই 45 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। সবাই 45 নাম্বার কোয়েশ্চন পড়ো। দেখো শ্রেণী সমবায় এর মান দেয়া আছে 25, সমান্তরাল সমবায় এর মান দেয়া আছে 4। বলছে রোধ দুইটার মান কত? প্রশ্ন বলছে রোধ দুইটার মান কত? এখন আগে তুমি যে অঙ্কগুলো করছো সেখানে R1 R2 এর মান দেওয়া ছিল, তুমি হয়তো বা আরপি বের করছো অথবা RS বের করছো। এই অঙ্কের ক্ষেত্রে আরপি দেওয়া আছে, RS দেওয়া আছে, তোমাকে R1 R2 বের করতে বলছে। কারণ তুমি শ্রেণী সমবায়ের সূত্র জানো R1 প্লাস R2। তাহলে এই যে তোমার RS এর মান কত? RS এর মান দেওয়া আছে 25। এখন তুমি দেখো তো, তুমি যদি R1 মাইনাস R2 এর মান জানতা, যোগ করলে R1 এর মান বেরিয়ে পড়তো, বিয়োগ করলে R2 এর মান বেরিয়ে পড়তো, তাই না? এই মানটা থাকলে আমার R1 R2 বের করতে কি হবে? সুবিধা হবে। খেয়াল করো সমান্তরাল সমবায়ের সূত্র কি? 1/R1 প্লাস 1/R2। এই সমান্তরাল সমবায়ের মান কত দেওয়া আছে? 4। এই R1 প্লাস R2 এর মান কত? 25। তাহলে R1 R2 কত হয়ে গেছে? 100। এখন তুমি জানো যে a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? ফাইন। তাহলে R1 প্লাস R2 মান কত? 25। এটার মান কত? 100।
তাহলে ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। 25 স্কয়ার মাইনাস 400 রুট ওভার 15। তাহলে R1 মাইনাস R2 মান কত হয়ে গেল? 15। এখন তুমি দেখো তো 1 আর 2 যদি যোগ করো, R1 R2 তুমি যদি 1 এবং 2 যদি যোগ করো কত আসতেছে? 40। তার মানে R1 এর মান কত? 20। তুমি যদি 1 বিয়োগ 2 করো, 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করলে কত হচ্ছে? R2 মান কত আসছে? 5। তাহলে R1 কত? 20, R2 কত? 5। রিটেন পার্টের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল। সবাই একটু শীটের মধ্যে টাইপ 2 বের করো। টাইপ 2 এর 1 নাম্বার। এদিকে দেওয়া আছে ভোল্টেজ, এদিকে দেওয়া আছে তড়িৎ প্রবাহ। সবাই চিত্রের উপরে বাংলা লেখাটা পড়ো। চিত্রের উপরে বাংলা লেখাটা পড়ো। দেখো রোধের মান চাইছে। কার মান? রোধের মান। তুমি ভি সমান কি জানো? IR। আর কত হবে? V/I। এই ভিটা কি? বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কত? এই রেখাটার তুমি রোধের মান বের করো। তাহলে এর বিভব পার্থক্য কত? 0 থেকে 9, তার মানে 9। এই রেখাটার তড়িৎ প্রবাহ কত? এই রেখাটার তড়িৎ প্রবাহ কত? 6। কত হয়ে গেছে? 3/2। আর যদি তুমি রোধ বের করতে চাও, এদিকে কার মান? বিভবের মান। বিভবের মান কত? বিভবের মান কত? 9। আর তড়িৎ প্রবাহ কত? 6। টাইপ 2 এর তুমি 10 নম্বর অঙ্কটা একটু পড়তে পারো। 10 নম্বর টাইপ 2 এর তুমি যদি 10 নম্বর প্রশ্নটা পড়ো, বলছে দুটি রোধ 20 ওহম এবং 1000 ওহম সমান্তরালে যুক্ত, তাহলে তুল্য রোধ কত? বাচ্চারা তুমি জানো যে সমান্তর 10, আমি কিন্তু টাইপ 2 এর 10 নাম্বারটা পড়াই দিচ্ছি। টাইপ 2 এর 10 নাম্বার, একটা বলছে 20 ওহম আর একটা বলছে 1000 ওহম। এদেরকে তুমি সমান্তরাল সমবায় যুক্ত করবা। তুমি কিন্তু জানো যে সমান্তরাল সমবায় যুক্ত করলে রোধের মান হ্রাস পায়। রোধের মান কি পায়? হ্রাস পায়। রোধের মান যে হ্রাস পাবে সেই মানটা কত হবে? সেই মানটা অবশ্যই এই মানগুলোর মধ্যে যারা ছোট, এই ছোট মানটা থেকেও কি হবে? ছোট হবে। ছোট মানটা থেকেও কি হবে? ছোট। সমান্তরাল সমবায় যুক্ত করলে তুমি যে মানটা পাবা ওই মানটাও কি হবে? ছোট মানটা থেকে কি? ছোট। আর যদি শ্রেণীর সমবায় যুক্ত করতা, শ্রেণীর সমবায় যুক্ত করলে রোধের মান বৃদ্ধি পায়। যদি রোধের মান বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে এদের মধ্যে বড় কোনটা? 1000। এই 1000 থেকেও কি হবে? বড় হবে। 1000 থেকেও কি হবে? বড়। মানে সমান্তরাল সমবায় যুক্ত করলে রোধের মান হ্রাস পায়। হ্রাস পায় কত হবে? এদের মধ্যে ছোট মানটা থেকে ছোট হবে। আর শ্রেণীতে যুক্ত করলে বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় কত হবে? এই বড় মানটা থেকে কি হবে? বড় হবে। এটাই 10 নম্বর অঙ্ক। তাহলে 10-এর আনসার কি হচ্ছে? এ। তুমি যদি এই 11 নম্বর অঙ্কটা দেখো, একই রকম অঙ্ক। ফাইন। টাইপ 2 এর বাকিগুলো তোমাদের বাড়ির কাজ। টাইপ 5 এর টাইপ 5 এর 1 নাম্বার। টাইপ 5 এর 1 নাম্বার প্রশ্ন তুমি যদি দেখো,
2 ভোল্ট, R1 1, R2 হলো 2, R3 হলো 2। প্রশ্ন বলছে R3 ভিতরে তড়িৎ প্রবাহ কত, যাই বের করতে বলুক। প্রথম কাজ কি, তুল্য রোধ বের করা, তুল্য রোধ। তাহলে খেয়াল করো তো, এই যে R2 এবং R3 এরা কেমনে যুক্ত, সমান্তরালে। এরা কেমনে যুক্ত, সমান্তরালে। তাহলে তুমি এই দুইটা সমান্তরালে যুক্ত, এই দুটো তুমি যুক্ত করে মান কত পাইছো 1। এই দুইটা যুক্ত করে তুমি মান কত পাইছো 1। কারণ তো এরা কোন সমবায়ে যুক্ত, এরা শ্রেণী সমবায়ে যুক্ত। কত আসছে 2। তাহলে এই এই বর্তনীর যতগুলা রোধ ছিল সবগুলা যুক্ত করছো, যুক্ত করে তুমি কত পাইছো 2। তাহলে এই বর্তনীর তুল্য রোধ 2। প্রথম কাজ তুল্য রোধ। দ্বিতীয় কাজ মোট প্রবাহ, ভোল্টেজ কত 2, তুল্য রোধ কত 2, কত আসছে 1 এম্পিয়ার। প্রথম কাজ তুল্য রোধ, দ্বিতীয় কাজ মোট প্রবাহ। এই দুটা কাজ করার পর তুমি দেখবা কি চাইছে, প্রশ্নে কি চাইছে, R3 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ। তাহলে তো R3 এর কি সমান্তরাল আছে, R3 সমান্তরাল কোনটা, R2, উপরে হবে R2, নিচে কি হবে, সমান্তরাল গুলোর যোগফল ইনটু I। R2 এর মান কত 2, R3 এর মান কত 2, 1, কত আসছে 0.5। সবাই 9 নাম্বারটা দেখবা, 9 নাম্বার, টাইপ 5 এর 9 নাম্বার, টাইপ 5 এর 9 নাম্বার। বর্তনীর অঙ্কের তোমার প্রথম কাজ কি, বর্তনীর অঙ্কের তোমার প্রথম কাজ তুল্য রোধ বের করা। এই দুইটা কেমনে যুক্ত, সমান্তরালে। এই দুইটা কেমনে যুক্ত, সমান্তরালে। এখানে তুমি যোগ বিয়োগ করলে R3 এর মান পাবা 3। এখন এই যে তুমি এই দুটো যোগ করছো, এই দুটো যোগ করার পরে খেয়াল করো, এই দুইটা যোগ করার পরে তুমি যে মানটা পাইছো, এই মানটার সাথে বাকিগুলো কেমনে যুক্ত, শ্রেণীতে। তাহলে যোগ করার পর তুমি যে মানটা পাইছো, এই মানটার সাথে এটা কেমনে শ্রেণীতে, এটা কেমনে শ্রেণীতে। তাহলে তোমার প্রথম কাজ তুল্য রোধ বের করা, তুল্য রোধ বের করা শেষ। এই দুটো যোগ করে তুমি কত পাইছো 3। এই 3 এর সাথে বাকিগুলো কেমনে যুক্ত, শ্রেণীতে। দ্বিতীয় কাজ হলো তড়িৎ প্রবাহ বের করা, E বাই R প্লাস R। E এর মান কত দেওয়া আছে 4, R এর মান 13, অভ্যন্তরীণ রোধ কত 1, 2/7, 2/7। এটাও শেষ। এখন তোমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে R3 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহটা কত, R3 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত। খেয়াল করে দেখো তো, এই R3 কি সমান্তরাল আছে, R3 কি সমান্তরাল আছে, R3 কিন্তু সমান্তরাল নাই। যেহেতু সমান্তরাল নাই, তার মানে শ্রেণী সমবায়, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, মোট প্রবাহের সমান, মোট প্রবাহের সমান। এটাই তোমার আনসার। সমান্তরাল নাই মানে কোন সমবায়, শ্রেণী সমবায়, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, মোট প্রবাহের সমান। টাইপ 5 এর বাকিগুলা বাড়ির কাজ। টাইপ 6,
টাইপ 6, টাইপ 6 এর 1 নাম্বার। থ্রি ওহম, 6 ওহম, 8 ওহম, 10 ভোল্ট। বলছে R3 দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভালো কথা। তাহলে তোমার প্রথম কাজকে তুল্য রোধ বের করো। তুল্য রোধ, এরা কোন সমবায়ে যুক্ত? সমান্তরাল সমবায়ে যুক্ত। এরা কোন সমবায়ে যুক্ত? সমান্তরালে। কারণ তুমি এই দুইটা যোগ করে যে মানটা পাইছো, এই মানটার সাথে এটা কেমনে যুক্ত? শ্রেণীতে। কত আসছে? 10 ওহম। তাহলে তুমি তুল্য রোধ কত পাই গেছো? 10। এরপরে কাজ হলো মোট প্রবাহ বের করো। মোট প্রবাহ E/R কত আসছে? 1। মোট প্রবাহ শেষ। এখন তোমাকে বলছে R3 দুই প্রান্তের বিভব পার্থক্য কত? R3 দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তুমি কিন্তু এই R3 মান জানো, এই R3 মান জানো। কারণ তোমার R3 তড়িৎ প্রবাহটা জানতে হবে। দেখো তো এই R3 কি সমান্তরাল আছে? R3 কিন্তু সমান্তরাল নাই। যেহেতু R3 সমান্তরাল নাই, তাহলে এর প্রবাহটা কি হবে? মোট প্রবাহের সমান। মোট প্রবাহের সমান। তো মোট প্রবাহ কত? 1। আনসার কত? 8। সবাই এখন 2 নাম্বার কোশ্চেনটা দেখবো। 2 নাম্বার, টাইপ 3 2 নাম্বার। ফাইভ, 1, R2, 2 নাম্বার। চিত্রটা একদম ভুল লিখে ফেলছি। সিক্স ভোল্ট, 2 ওহম, 3 ওহম, 3 ওহম, 6 ওহম। ফাইন। তুমি আগে তুল্য রোধ বের করো। এই দুইটা কেমনে যুক্ত? সমান্তরালে। 1/3, 6 কত আসছে? 2। খেয়াল করো, এই দুটোকে তুমি যুক্ত করছো। যুক্ত কত পাইছো তুমি? 2 ওহম। এই দুটোকে যুক্ত করছো, কত পাইছো? 2 ওহম। মানে এরা কিভাবে যুক্ত? শ্রেণীতে। 7। তাহলে এই বর্তনীর তুল্য রোধ কত? 7। তারপর কাজ হলো তোমার মোট প্রবাহ E/R। ই কত? 6, আর কত? 7। মোট প্রবাহ শেষ। কারণ প্রশ্নে বলছে এই বি আর সি, প্রশ্ন ভালো করে পড়ো, বি ও সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য। বি ও সি, খেয়াল করতো, বি এবং সি এই দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে বি এবং সি যখন তুমি যোগ করে ফেলছো, যখন 2 হয়ে গেছে, বি ও সি তো এরকম ছিল, এরকম ছিল। এই দুটোকে তুমি যুক্ত করে, যখন তুমি যুক্ত করে ফেলছো, যুক্ত করার পরে কত হয়েছে? 2। কত হয়েছে? 2। তাহলে এখন দাও তো এই 2 এর কি কোনো সমান্তরাল আছে?
এটি কোনো কিছু কি সমান্তরাল আছে? 2 এর কিন্তু সমান্তরাল নাই। যদি 2 এর সমান্তরাল নাই তাহলে এর প্রবাহটা কি হবে? মোট প্রবাহের সমান। কথা কি শুনতে পাইছো? বি এবং বি ও সি এর দুই প্রান্তে বিভব পার্থক্য, কিন্তু বি ও সি এর রোধ কত? 2। এই 2 এর কি সমান্তরাল আছে? সমান্তরাল নাই। যদি সমান্তরাল নাই তো এই প্রবাহটা কি হবে? মোট প্রবাহের সমান। তাহলে মোট প্রবাহটা কত? 6/7। বি ও সি এর রোধ কত? 2। 12/7 আসবে 1.78। যেহেতু অপশনে 1.78 নাই তাহলে তুমি দাগাবা 2 কাছাকাছি, অপশনে না থাকলে কাছাকাছিটা দাগায় ফেলবা। তাহলে তোমার 2 নাম্বারটা হয়ে গেল। সবাই 10 নাম্বারটা দেখবা। 10 টাইপ 6 এর 10। টাইপ 6 এর 9। নয়ের সবটা চিত্র আঁকলাম না, শুধু এতটুকুই আঁকলাম। কারণ এই 10 নম্বর অঙ্কের মধ্যে তোমাকে বলছে যে এ বিন্দুতে ভোল্টেজ কত? এ বিন্দুতে ভোল্টেজ কত? তাহলে এখানে ভোল্টেজ কত? 6। মনোযোগ দিয়ে শোনো, এখানে ভোল্টেজ কত? 6। এখানে তুমি যে এতে গেছো, এখানে তো কোনো রোধ নাই। কোনো রোধ আছে? নাই। তাহলে এ বিন্দুতে ভোল্টেজ হবে এখানে যা আছে তাই, 6 ভোল্টেজ। এখানে কোনো রোধ নাই, এখানে যা আছে তাই। এখন তুমি বলছি বি বিন্দুতে ভোল্টেজ কত? এই বিন্দুতে ভোল্টেজ কত? 6। এই বিন্দুতে ভোল্টেজ কত? 6। এ থেকে তুমি যখন বিতে যাচ্ছ রোধ পাইছো, রোধ কত পাইছো? 1। তাহলে 6 - 1, 5 ভোল্টেজ। বিতে ভোল্টেজ কত? 5। এখানে ভোল্টেজ কত? 5। খেয়াল করো এখানে ভোল্টেজ কত? 5। কারণ যখন তুমি সিতে আসবা এখানে রোধ আছে, রোধ কত? 2। তাহলে এখানে ভোল্টেজ কত? 5। এখানে ভোল্টেজ হলো 5। আসার পর রোধ কত পাইছে? 2। বিয়োগ করো কত? 3। সিতে ভোল্টেজ হলো 3। তাহলে এতে ভোল্টেজ কত? 6। বিতে ভোল্টেজ কত? 5। সিতে ভোল্টেজ কত? 3। মানে রোধ না থাকলে যা আছে তাই, আর রোধ থাকলে ওটা বাদ দিয়ে দিবা। এটা হলো শর্ট টেকনিক। তাহলে তুমি এই অঙ্কটা যদি তুমি যাও 9 নাম্বার অঙ্কে, 9 নাম্বার প্রশ্নটাকে সবাই শিটের মধ্যে পড়ে নাও। 9 নাম্বার প্রশ্নটা হবে শিটের মধ্যে পড়ে নাও এবং শিটের মধ্যে চিত্রটা আগে দেখো। 9 নাম্বার প্রশ্নটা আগে পড়ো। দেখো 9 নাম্বার প্রশ্নে বলছে যে এ বিন্দুতে ভোল্টেজ কত? 9 নাম্বার প্রশ্ন বলছে এ বিন্দুতে ভোল্টেজ কত? তাহলে এখানে ভোল্টেজ কত? 6। এখান থেকে সে এতে আসবে, এতে আসার পথে রোধ কত পাইছে? 1। তাহলে 6 - 1, 5 ভোল্টেজ। এতে ভোল্টেজ কত? 5। যদি রোধ না থাকতো যা আছে তাই, রোধ থাকলে ওটা বাদ দিয়ে দিবা। টাইপ 6 তোমাদের বাড়ির কাজ, বাকিগুলা। তো আজকে তোমাকে আমি বাড়ির কাজ দিলাম টাইপ 2, টাইপ 5 এবং টাইপ 6। চলদরিতের আমি 2টা ক্লাস নিছি, ক্লাস 1, ক্লাস 2। ক্লাস নাম্বার 1-এ আমি চলদরিত অধ্যায়ের বর্তনীর অঙ্ক ছাড়া যা ছিল সবগুলা ক্লাস নাম্বার 1-এ পড়াইছি। আর ক্লাস নাম্বার 2-তে শুধুমাত্র আমি বর্তনীর অঙ্কগুলা করাইছি। তার মানে ক্লাস নাম্বার 1-এ বর্তনী ছাড়া যতগুলা ছিল সবগুলা করাইছি, আর ক্লাস 2-তে শুধুমাত্র বর্তনীর অঙ্কগুলো আমি করাইছি। তো আজকে শুধুমাত্র আমি বর্তনীর অঙ্ক করাইছি। যে অঙ্কগুলা করাইছি যারা মনোযোগ দিয়ে করছো, তো আশা করি বর্তনীগুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে। এবং পরীক্ষায় তোমার বইয়ের মধ্যে বর্তনী অথবা আরো হিজিবিজি আরো অঙ্ক থাকতে পারে, কিন্তু ভর্তি পরীক্ষায় সময় কম,
এই সময়ক্রমের মধ্যে এত ডিটেলস, এত বড় বড় বর্তনী অঙ্ক কখনোই আসে না। শুধু তুমি বর্তনীর কনসেপ্টটা জানো কিনা, বর্তনীর মূল বিষয়টা তুমি জানো কিনা, এটা শুধু যাচাই করতে চায়। আর আমি যেগুলো পড়াইছি এই পড়াগুলো তুমি যদি ভালো করে বুঝে থাকো, বর্তনীর কনসেপ্ট তোমার ক্লিয়ার, এবং তোমার ভর্তি পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে তুমি এগুলো কিন্তু তুমি পারবা। তাহলে তোমার এই বর্তনী চ্যাপ্টারটার অঙ্কগুলো শেষ হয়ে গেলো। আরেকটা কাজ আমি করছি, যে গত ক্লাসেও করছি আজকেও করছি, যে যে অঙ্কগুলো তোমাকে বাড়ির কাজ দেই টাইপ, এগুলো কিন্তু প্রশ্ন ব্যাংক, হ্যাঁ, যেগুলো বাড়ির কাজ দেই এইগুলোর মধ্যে যে অঙ্কগুলো তোমার প্রবলেম হইতে পারে সেগুলো আমি খুঁজে খুঁজে বের করে ফেলছি, বাকিগুলো তোমাকে বাড়ির কাজ দিছি। তো চতুর্থ অধ্যায়টা সবাই বাসায় যত্ন করে করো। আমি যে অঙ্কগুলো করাইছি, যে অঙ্কগুলো বাড়ির কাজ দিছি, বাসায় অধিকবার কয়েকবার প্র্যাকটিস করো। এখন আমি এই চলতো এই চ্যাপ্টারটা মেইন বইটা দাগাই দিব, হ্যাঁ, মেইন বইটা দাগাই দিব। তো অঙ্ক রিলেটেড কথাগুলো শেষ, এখন শুধু মেইন বইটা আমি দাগাই দিব। তাহলে বাচ্চারা সবাই চলতো এই চ্যাপ্টারটা বের করো। চলতো এই চ্যাপ্টারটা বের করো। রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখানে এই চারটা লাইন খুব ইম্পর্টেন্ট। প্রথম, রোধের সংখ্যাটা ইম্পর্টেন্ট, তারপর তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পেলে রোধ হ্রাস পায়। তার মানে কি, তাপমাত্রা, রোধ আর তাপমাত্রা কি পরস্পর কি সমানুপাতিক। এর মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে, কার্বন কি ব্যতিক্রম, কার্বন ব্যতিক্রম। আচ্ছা, তার মানে রোধের সাথে তাপমাত্রা কি সম্পর্ক, সমানুপাতিক। রোধ বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পেলে রোধ হ্রাস পাবে। ব্যতিক্রম কি, কার্বন। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ কি পায়, হ্রাস পায়। সব ক্ষেত্রেই তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, কিন্তু কার্বনের ক্ষেত্রে কি হ্রাস পায়, কার্বন ব্যতিক্রম। আচ্ছা, রোধের উষ্ণতা সহগ তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক স্থাপন করে। রোধের উষ্ণতা সহগ তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক স্থাপন করে। তাহলে তাপমাত্রা এবং রোধের মধ্যে সম্পর্ক কে স্থাপন করে, রোধের উষ্ণতা সহগ। পরিবাহীর রোধ তাপমাত্রার উপর নির্ভর করে। এতটুকু লাইন। এই ইকুয়েশন, এই আলফাটাই হলো উষ্ণতা সহগ বা তাপমাত্রা সহগ। এই আলফাটাই হলো উষ্ণতা সহগ বা তাপমাত্রা সহগ। এই তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগের এককগুলা পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। এখানে দেখো ম্যাগনিন লেখা আছে, এই ম্যাঙ্গানিনের সামনে নাইক্রোম লেখা, লেখো ম্যাঙ্গানিনের সামনে নাইক্রোম। নাইক্রোম ও ম্যাঙ্গানিন নামক সংকর ধাতুর রোধ উষ্ণতার পরিবর্তনের খুব সামান্য পরিমাণে পরিবর্তিত হয়। তার মানে উষ্ণতার পরিবর্তনে খুব সামান্য পরিমাণে পরিবর্তন হয় কে, নাইক্রোম আর কি ম্যাঙ্গানিন। আচ্ছা, এই প্রতিটা লাইন, এই লাইনগুলো ইম্পর্টেন্ট। যে সকল পদার্থের রোধের উষ্ণতা সহগ মানে আলফা ঋণাত্মক, যে সকল পদার্থের উষ্ণতা সহগ ঋণাত্মক, সেগুলা উষ্ণতা বৃদ্ধিতে মানে তাপমাত্রা বৃদ্ধিতে রোধ কিভাবে হ্রাস পাবে। যে সকল পদার্থের উষ্ণতা সহগ ঋণাত্মক মানে আলফা ঋণাত্মক, ওইগুলোর ক্ষেত্রে রোধ কিভাবে হ্রাস পাবে। যেমন কার্বন থার্মিস্টর। তারপরে তোমার তাপমাত্রার পরিবর্তন প্রায় 0.005 ডিগ্রি সেলসিয়াস দাগাও, আলফার মানটা দাগাও। এদিকে আসো, জুলের তাপীয় সূত্র। অনেকের এডিশনের ভিন্নতার কারণে এটা হয়তো পরের পেজে চলে গেছে, কিন্তু অবশ্যই আছে। জুলের তাপীয় সূত্র 3টি, মানে এক এক এডিশনের ক্ষেত্রে এক একটা, তো কিন্তু প্রতিটা বইতে লাইনগুলো আছে। তো জুলের তাপীয় সূত্রটা বের করো। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র কয়টি, 3টি। একটা হলো বিদ্যুৎ প্রবাহ মাত্রা সূত্র, বর্গের সমানুপাতিক। মূলত সূত্রটা হলো এইটা, যে H ইকুয়াল I স্কোয়ার RT, তোমাদের ম্যাথ ক্লাসে কিন্তু আমি আলোচনা করছিলাম। এখন তুমি যদি খেয়াল করো, দেখো তো H এর সাথে I এর কি সম্পর্ক, বর্গের সমানুপাতিক। এই যে H এর সাথে R এর কি সম্পর্ক, সমানুপাতিক। H এর সাথে T এর কি সম্পর্ক, সমানুপাতিক। 3টা সূত্র। এই মুক্ত ইলেকট্রন বের করো। মুক্ত ইলেকট্রনের মধ্যে দেখো তারণ বেগ আছে। তারণ বেগ কি, মুক্ত ইলেকট্রন সমূহ ধাতব তারের মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রন সমূহ তড়িৎ প্রবাহের সময় যে বেগে চলে সেটাকে বলি আমরা মুক্ত ইলেকট্রনের তারণ বেগ। মুক্ত ইলেকট্রন সমূহ ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় যে বেগে চলে সেটাকে বলি আমরা তারণ বেগ। আচ্ছা, এখানে এই লাইনটা দাগাও। দেখো, বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয় সেটাকে ইলেকট্রন তারণ বেগ। তাহলে তারণ বেগ কি? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। প্রবাহ ঘনত্ব এবং তারণ বেগের মধ্যে সম্পর্ক, এটা তোমাদের ম্যাথ ক্লাসে মানে চলতরিতের প্রথম ক্লাসে ডিটেলস আলোচনা করছি। তুমি শুধু এই সংজ্ঞাটাও আলোচনা করছি, সংজ্ঞাটা দাগায় রাখতে পারো। এবং প্রবাহ ঘনত্ব ভেক্টর রাশি, প্রবাহ ঘনত্ব কি রাশি? ভেক্টর রাশি। এখানে যে এই কোয়েশনগুলো দেওয়া আছে, এই তারণ বেগের সাথে প্রবাহ ঘনত্বের সম্পর্ক, এগুলো তোমাকে ম্যাথ ক্লাস আলোচনা করে দিচ্ছি। এই কোয়েশনগুলো ম্যাথ ক্লাস আলোচনা করে করছি। এই প্রবাহ ঘনত্ব এককটা দাগায় ফেলতে পারো। এককটা প্রবাহ ঘনত্বের একক কি? এম্পিয়ার পার মিটার স্কোয়ার। বিদ্যুৎ শক্তি, এই সংজ্ঞাটা দাগাও। এই ইকুয়েশনগুলো তোমার ক্লাসরুমে আমি আলোচনা করছি। এর বিদ্যুৎ শক্তির ব্যবহারিক একক কি? জুল। জুলের সংজ্ঞাটা দাগায় ফেলতে পারো, ক্ষমতার সংজ্ঞাটা দাগায় ফেলতে পারো। এই ইকুয়েশনগুলো আমি তোমাকে ম্যাথ ক্লাসে আলোচনা করছি, মানে ক্লাস নাম্বার 1 আমি আলোচনা করছি। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? ওয়াট। এই এককগুলা কিন্তু ইম্পর্টেন্ট হয়, এককগুলা ইম্পর্টেন্ট হয়। 1 সেকেন্ডে 1 জুল কাজ করাকে 1 ওয়াট বলে। 1 সেকেন্ডে 1 জুল কাজ করাকে 1 ওয়াট বলে। এই সংজ্ঞাগুলো বাসায় রিডিং করতে পারো। রিডিং পড়ার জন্যই এই কিলোওয়াট ঘন্টাটা একটু ইম্পর্টেন্ট। কিলোওয়াট ঘন্টা সংখ্যাটা ভালো করে পড়বা। এখানে এই যে বিওটি, 1 বিওটি সম্ভবত 1 কিলোওয়াট আওয়ার, 1 ইউনিট, এগুলো ম্যাথ ক্লাসে আমি আলোচনা করছি। 3.6 10⁶ জুল। এখন এই বৈদ্যুতিক ফিউজে যাও। বৈদ্যুতিক ফিউজ, সবাই বইয়ের মধ্যে বৈদ্যুতিক ফিউজ বের করো। বৈদ্যুতিক ফিউজের সংজ্ঞাটা পড়তে পারো, বৈদ্যুতিক ফিউজের সংজ্ঞাটা। তারপরে তোমার এই বৈদ্যুতিক ফিউজ তৈরি করার জন্য সাধারণত 3 ভাগ সীসা 1 ভাগ টিনের প্রয়োজন। বৈদ্যুতিক ফিউজের জন্য তোমার কি প্রয়োজন? 3 ভাগ সীসা আর 1 ভাগ কি? টিন। আর এই সংজ্ঞাটা রিডিং করবা। সীসা ও টিনের মিশ্রণে নিরাপত্তা ফিউজ বা ফিউজ তৈরি হয়। তাপ গলনাঙ্কটা কত? 300 ডিগ্রি সেলসিয়াস এর কম, 300 ডিগ্রি সেলসিয়াসের কম বা 300 ডিগ্রি সেলসিয়াস। এই লাস্ট লাইনে সংকর ধাতুর চেয়ে বিশুদ্ধ ধাতুর গলনাঙ্ক অনেক বেশি। সংকর ধাতুর চেয়ে বিশুদ্ধ ধাতুর গলনাঙ্ক অনেক বেশি। তড়িৎ কোষ, তড়িৎ কোষের এই সংজ্ঞাটা রিডিং করার জন্য শুধুমাত্র রিডিং করবা। তড়িৎ কোষের অভ্যন্তরে কোনো সচল যন্ত্রাংশ থাকে না। তড়িৎ কোষের অভ্যন্তরে কোনো সচল যন্ত্রাংশ থাকে না, যেমন রাসায়নিক কোষ, সৌর কোষ, আলোক তড়িৎ কোষ। কি বললাম? তড়িৎ কোষের অভ্যন্তরে কোনো সচল যন্ত্রাংশ থাকে না। রাসায়নিক কোষ, সৌর কোষ, আলোক তড়িৎ কোষ। সচল যন্ত্রাংশযুক্ত তড়িৎ কোষ হলো ডাইনামো। সচল যন্ত্রাংশযুক্ত তড়িৎ কোষ হলো ডাইনামো। এই প্রাথমিক কোষের উদাহরণ দেখতে পারো। উদাহরণগুলো কি? ভোল্টার কোষ, লেকল্যান্স কোষ, উদাহরণগুলো দেখায় ফেলতে পারো। কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বল, এখানে একাধিক কোষের সিরিজ সংযুক্ত করলে ব্যাটারি বলে। একাধিক কোষের সিরিজ সংযোগকে ব্যাটারি বলে। তড়িৎচালক বলের এককগুলো দেখায় ফেলতে পারো। তড়িৎচালক বলে এককগুলা, ভোল্টই সর্বাধিক ব্যবহৃত একক। তড়িৎচালক বলের কি? ভোল্টই সর্বাধিক ব্যবহৃত একক। তড়িৎচালক বল ও বিভব পার্থক্যের একই একক। এই এককগুলা কিন্তু ইম্পর্টেন্ট হয়। সাধারণত টর্চে ব্যবহৃত প্রতিটি কোষে ভোল্টেজ কত? 1.5। এই 3টা লাইন সবাই রিডিং করবা। এই ইকুয়েশনগুলো নিয়ে কিন্তু আমি ক্লাসরুমে আলোচনা করছি, যে বিভব পার্থক্য কি পায়, হ্রাস পায়, ক্লাসরুমে আলোচনা করছি। প্রথম ক্লাস আলোচনা করছি। এই আইআরকে নষ্ট ভোল্টেজ বলা হয়,
এগুলো ক্লাসরুমে আলোচনা করছি। আয়ের মান শূন্য হলে আয়ারকে নষ্ট ভোল্টেজ বলে, এগুলো কিন্তু আমি ক্লাসরুমে আলোচনা করছি। আয়ের মান শূন্য হলে তড়িৎচালক বল আর ভোল্টেজ কি হবে সমান, এই দুইটা শর্ত পড়বা। ভি এবং ই কোন শর্তে সমান হতে পারে। বিদ্যুৎ কোষের সমবায় তুমি জানো, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আর হলো মিশ্র সমবায়। তাহলে বিদ্যুৎ কোষের সমবায় কয় প্রকার? 3 প্রকার: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। কিরশফের সূত্র এই দুটো লিখে রাখতে পারো যে ওহম সরল বর্তনী, ওহম সরল বর্তনী, কিন্তু কিরশফ উভয়। উভয় মানে কি? সরল ও জটিল। তাহলে ওহম কি? সরল বর্তনী। আর কিরশফ কি? উভয়। উভয় মানে কি? সরল ও জটিল দুইটাই। এই প্রথম 3 লাইন পড়বা। প্রথম সূত্রের বিবৃতিটা রিডিং পড়বা। দ্বিতীয় বর্তনীর বিবৃতি রিডিং পড়বা, ইকুয়েশনটা। হুইটস্টোন ব্রিজ 4টি রোধ শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করে। হুইটস্টোন ব্রিজ কি 4টি রোধ শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করে। কিরশফের সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয় এবং হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা। কিরশফের সূত্রের সাহায্যে কি তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য নির্ণয় এবং হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করা যায়। শান্ট, এই দুটো লাইন একটু পড়বা, এই দুটো লাইন রিডিং পড়বা। শান্ট কিভাবে যুক্ত হয়? সমান্তরাল সমবায় যুক্ত হয়। এগুলো কিন্তু আমি ক্লাসরুমে আলোচনা করছি। শান্ট কিভাবে যুক্ত হয়? সমান্তরাল সমবায় যুক্ত হয়। এবং শান্ট কি? স্বল্প মানের রোধ, স্বল্প মানের রোধ। এই ইকুয়েশনগুলো নিয়ে কিন্তু আমি ক্লাসরুমে আলোচনা করছি। ইকুয়েশনগুলো দেখা রাখতে পারো। এই দুটো লাইন যে শান্টের রোধ শূন্য হলে সকল বিদ্যুৎ প্রবাহ শান্টের মধ্য দিয়ে যাবে, আবার শান্টের রোধ অসীম হলে সকল প্রবাহ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। তো শান্টের রোধ যদি শূন্য হয়, সকল প্রবাহ কার মধ্য দিয়ে যাবে? শান্টের মধ্য দিয়ে যাবে। আর যদি শান্টের রোধ অসীম হয়, সকল প্রবাহ কার মধ্য দিয়ে যাবে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। এই পোস্ট অফিস বক্স, এটা হলো অজানা রোধ। লিখে রাখতে হবে পোস্ট অফিস বক্স কি? পোস্ট অফিস বক্স অজানা রোধ নির্ণয় ব্যবহৃত হয়। পোস্ট অফিস বক্স অজানা রোধ নির্ণয় কি হয়? ব্যবহৃত হয়। যন্ত্রের বর্ণনা। এমিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এমিটারকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? কেনটা পড়া দরকার নেই, শুধু লাইনটা মুখস্থ। এমিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তো চলো তো ওই চ্যাপ্টারটা দাগাই দিলাম। এছাড়া এক্সট্রা কোনো ইনফরমেশন যদি তোমার মেডিকেল কোচিংয়ে দেয়, ওই ইনফরমেশনগুলা অবশ্যই পড়বা। আর বইয়ে যে দাগানোগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। বারবারের মতো আবারও বলতেছি, মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স কোয়েশনটা অত্যাধিক সহজ থাকে। ফিজিক্সে 20 মার্কস থাকে। 20 মার্কসের মধ্য থেকে যদি 1 মার্কস কাটা যায়, এটা কিন্তু তোমার জন্য লস প্রজেক্ট। অনেক সহজ প্রশ্ন থাকে। তো তোমার এই এককগুলা, মাত্রাগুলা, ব্যবহারগুলা, বৈশিষ্ট্যগুলা, তারপরে তোমার সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এই রিলেটেডগুলাই মেডিকেল পরীক্ষায় বেশি আসে। তো চলতরিতের উপর আমি 2টা ক্লাস নিলাম। 2টা ক্লাসে ম্যাথের ডিটেলস পড়াইছি। হ্যাঁ, ওই 2টা ক্লাস অনেক যত্ন করে করবা, কারণ তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিবা। তাই ওই 2টা ক্লাস অনেক যত্ন সহকারে করবা। আর এই যেগুলো দেখাই দিচ্ছি, এই দাগানোগুলো সুন্দর করে পড়বা। আর মেডিকেল কোচিং যারা করছো, এক্সট্রা ইনফরমেশন যদি মেডিকেল কোচিং দেয়, ওইগুলোও পড়বা। তাহলে এই অধ্যায়টা, এই 2 ক্লাসে আমি শেষ করে দিলাম। এখন বাকিটুকু তোমার কাজ। তুমি এই দুইটা ক্লাসের পড়া বাসায় যত্ন সহকারে শেষ করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।